এবার ইসরায়েলি বন্দরে যৌথ আক্রমণে তুলকালাম কাণ্ড, ছিন্ন ভিন্ন অবস্থা সেনাদের। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমি এস জে রতন স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। আশা করছি পুরো আলোচনায় পাশে পাবো আপনাদের। ইসরায়েল হয়তো ভাবছে তারা সফল হবার জন্য থোকায় থোকায় গাজার নিরীহ মানুষদের মেরে যুদ্ধে জিতবে, কিন্তু একটা বিষয় তারা সবসময়ই ভুলে বসে থাকে, তা হলো গাজাবাসী মৃত্যুর ভয় করে না, আল্লাহতে বিশ্বাস রাখে, ভরসা রাখে। এ জীবন তার জন্যই তারা উৎসর্গ করতে সবসময় প্রস্তুত। পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী যুদ্ধ চালিয়ে যাচ্ছে তীব্র গতিতে। তাদের সাথে আছে হিজবুল্লাহ, হুথি, আনসারুল্লাহ গোষ্ঠী ও ইরাকের ইসলামী প্রতিরোধ ফ্রন্ট। সম্প্রতি আনসারুল্লাহ আর ইরাকি ফ্রন্টের যৌথ আক্রমণে দিশেহারা অবস্থা হয়েছে ইসরায়েলি বাহিনীর। ভূমধ্য সাগর সংলগ্ন ইসরায়েলের গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে যৌথভাবে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ গোষ্ঠী ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। দুদেশ থেকে একযোগে বেশ কিছু রকেট দিয়ে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন হুথি আনসারুল্লাহর সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি। বৃহস্পতিবার এক টেলিভিশন বক্তব্যে তিনি এই হামলার কথা জানান। টেলিভিশন বক্তৃতায় ইয়াহিয়া সারি বলেন, প্রথম হামলাটিতে হাইফা বন্দরে সামরিক সরঞ্জাম বহনকারী দুটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয়েছে এবং দ্বিতীয় হামলাটি অন্য একটি জাহাজকে লক্ষ্যবস্তু করে চালানো হয়েছে। গাজার রাফা শহরে সাম্প্রতিক ইসরায়েলি গণহত্যার জবাবে ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এসব হামলা চালিয়েছে বলে দাবি করেন হুথি সামরিক মুখপাত্র। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, গাজার ওপর ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ তুলে না নেওয়া পর্যন্ত এ ধরনের আরও যৌথ অভিযান চলতে থাকবে। উল্লেখ্য, অধিকৃত ফিলিস্তিনের সঙ্গে ইরাক ও ইয়েমেনের অভিন্ন স্থলসীমান্ত নেই, যেমনটি রয়েছে ফিলিস্তিনি, লেবাননি ও সিরীয় প্রতিরোধ যোদ্ধাদের। তাই সাগরে ও আকাশ পথে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুগুলোতে আক্রমণ তথা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে যাচ্ছে ইয়েমেনের হুথি ও ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা। এবারের এই যৌথ অভিযান রণাঙ্গনে ইসরায়েল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের ঐক্য ও সমন্বয়ের এবং তাদের বহুমুখী বা বিচিত্রময় হামলার চমৎকার দৃষ্টান্ত বলে মনে করছে ফিলিস্তিনপন্থী গোষ্ঠীগুলো। এসব হামলা বা প্রতিরোধ না থাকলে ইসরায়েল গাজার ফিলিস্তিনিদের ওপর হামলা আরও তীব্র করত এবং গাজায় যুদ্ধের আরও বিস্তার ঘটিয়ে এতদিনে গাজাবাসীকে মিশরের সিনাইয়ের দিকে চলে যেতে বাধ্য করার পদক্ষেপ নিত বলে মনে করছে গোষ্ঠীগুলো। ইসরায়েলি লক্ষ্যবস্তুগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পাশাপাশি ইসরায়েলগামী ও ইসরায়েল সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে ইয়েমেন প্রতিরোধ অক্ষের অন্যতম প্রধান বা সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছে। এসব হামলার কারণে ইসরায়েলের এইলাত বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে, যা ছিল পূর্ব এশিয়ার সঙ্গে ইসরায়েলের যোগাযোগের এবং তেল আবিবের জন্য সুয়েজ খালের বিকল্প যোগাযোগের মাধ্যম। পূর্ব এশিয়া থেকে ইসরায়েলে বছরে প্রায় ৯,৫০০ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়। ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলগামী জাহাজগুলোর জন্য বাব আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ায় আফ্রিকার উপকূলীয় অঞ্চল ঘুরে ইসরায়েলে মালামাল পাঠাতে ৪ থেকে ৫ সপ্তাহ বেশি সময় লাগে। ফলে ওই সব পণ্য আমদানির পেছনে ইসরায়েলকে পরিশোধ করতে হচ্ছে ৩% বাড়তি মূল্য, যা প্রায় ৩০০ কোটি ডলারের সমান। ইসরায়েল তার আমদানি করা পণ্যের ৯৯%ই আমদানি করে সাগর পথে এবং এর শতকরা ৩০% আনা হয় লোহিত সাগর দিয়ে। ইসরায়েলের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা স্বীকার করেছে, লোহিত সাগরের উপকূল ধরে ইয়েমেনের বিশাল অঞ্চল এবং তার ড্রোন, ক্ষেপণাস্ত্র ও অন্তত ১ লাখ যোদ্ধা ইসরায়েলের জন্য ব্যাপক বিধ্বংসী অস্ত্র ও হুমকির শামিল। অন্যদিকে ইরাকি প্রতিরোধ যোদ্ধারাও আল আকসা তুফান নামক ফিলিস্তিনের ইসরায়েল বিরোধী অভিযান শুরুর প্রায় পরপরই ফিলিস্তিনিদের প্রতি সহায়তা দিতে সামরিক অভিযান শুরু করেছে। ইরাক ও সিরিয়ায় মার্কিন ঘাঁটিগুলোতে তারা এ পর্যন্ত ১০০রও বেশি অভিযান চালিয়েছে। এছাড়াও ইরাকের ইসলামী প্রতিরোধ শক্তি এইলাত বন্দর সংলগ্ন লোহিত সাগরের অঞ্চলগুলো সহ
ভূমধ্যসাগরীয় অঞ্চলে ইসরায়েলের কারিশ গ্যাস ক্ষেত্রে ক্রমেই অভিযান জোরদার করেছে। এসব অঞ্চলে তারা ব্যবহার করেছে 400 কিলোমিটার পাল্লার নানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন। এদিকে গাজাবাসীর শরীর থেকে রক্তের প্রবাহ বইয়ে দিয়ে ফিলিস্তিনির অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে 4 জিম্মিকে উদ্ধার করেছে ইসরায়েল। দেশটির সেনারা এ 4 জিম্মিকে উদ্ধারের সময় অর্ধশতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে। শনিবার 8 জুন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ফিলিস্তিনিদের কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকা থেকে জিম্মিদের উদ্ধার করা হয়েছে, একই এলাকায় ইসরায়েলি হামলায় 50 জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, জিম্মি উদ্ধার এবং ইসরায়েলি হামলা একই অভিযানের অংশ কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। তবে উভয় ঘটনা গাজার নুসেরাত শরণার্থী শিবিরে ঘটেছে। এর আগে শনিবার সকালে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, আল নুসেরাত এলাকায় একটি সন্ত্রাসী ঘাঁটিকে লক্ষ্য করে অভিযান পরিচালনা করছে। ইসরায়েলি সেনাবাহিনীর এমন ঘটনা অস্বাভাবিক, কেননা গাজায় দীর্ঘ 8 মাস ধরে চলা অভিযানে এর আগে তারা এমনটি জানায়নি। শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আল নুসেরাতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় নারী ও শিশু সহ কয়েক ডজন লোক হতাহত হয়েছেন। তবে মন্ত্রণালয় হতাহতের কোনো নির্দিষ্ট সংখ্যা জানায়নি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, ইসরায়েলি হামলায় 50 জনের বেশি লোক নিহত হয়েছেন। জরুরি বাহিনীর কর্মীরা হতাহতদের নিকটস্থ দেইর আল বালাহের হাসপাতালে নেয়ার চেষ্টা করছেন। তবে এখনও পথে অনেকের মরদেহ রয়েছে। আল জাজিরার সাংবাদিক ইমরান খান জানান, জিম্মিদের উদ্ধারে চালানো এই অভিযান সফল অভিযান হিসেবে গণ্য হবে না। ইসরায়েলি এই অভিযানে 47 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তবে আইডিএফ মুখপাত্র বা ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী এ নিয়ে কোনো কথাই বলেননি। অভিযানে অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টারও ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জোহরি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 9 মাস যুদ্ধের পর 4 জিম্মিকে উদ্ধার করা ইসরায়েলের জন্য একটি ব্যর্থতা। এটি তাদের কোনো অর্জন নয়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় নিরপরাধ মানুষের উপর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির সেনাবাহিনীর এ হামলায় হাজার হাজার নারী ও শিশু নিহত হয়েছেন। গাজায় এমন অপরাধের জন্য ইসরায়েলের সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। শনিবার 8 জুন আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের তালিকায় অপরাধী হিসেবে ইসরায়েলের সেনাবাহিনীকে যুক্ত করা হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত গিলাদ আরদান এ তথ্য নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শুক্রবার 7 জুন জাতিসংঘ থেকে এক প্রজ্ঞাপন পেয়েছেন গিলাদ। এতে বিষয়টি জানানো হয়েছে। জাতিসংঘের এমন সিদ্ধান্ত অত্যন্ত লজ্জাজনক উল্লেখ করে তিনি এতে গভীর ক্ষোভ প্রকাশ করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্জ বলেন, জাতিসংঘের এমন পদক্ষেপের কারণে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে। এজন্য জাতিসংঘকে পরিণাম ভোগ করতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমাদের সেনাবাহিনী বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী। এরপরও মাত্র একজন ব্যক্তির সিদ্ধান্তে ইসরায়েলকে এর তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর তিনি হলেন জাতিসংঘ মহাসচিব। এমন সিদ্ধান্তের মাধ্যমে জাতিসংঘ ইসরায়েলকে নয়, বরং নিজেকেই ইতিহাসের কালো তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলেও মন্তব্য করেন তিনি। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, জাতিসংঘের এক কর্মকর্তা ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করেন। এ সময় তিনি তাকে বার্ষিক চিলড্রেন ইন আর্মড কনফ্লিক্ট প্রতিবেদনে ইসরায়েলকে তালিকাভুক্ত করার বিষয়টি জানান। বিষয়টির গোপনীয়তা যাতে ফাঁস না হয় সেজন্য এমনটা করা হয়েছে। আগামী 14 জুন বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলা হবে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, ইসরায়েলি আগ্রাসনে 8 জুন সকাল পর্যন্ত গাজার 36,771 জন নিহত হয়েছেন। উপত্যকায় নিহতের মধ্যে 69 থেকে 52% নারী ও শিশু রয়েছেন বলে গত মাসে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়। ইসরায়েলের দাবি, হামাসের মিথ্যা তথ্যের উপর ভিত্তি করে জাতিসংঘ এ পরিসংখ্যান তৈরি করেছে। তবে জাতিসংঘ জানিয়েছে, তারা হামাস পরিচালিত সরকারি মিডিয়া অফিসের পরিবর্তে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যের উপর নির্ভর করে এ পরিসংখ্যান তৈরি করেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষ নিয়েছে ইউরোপের আরেক দেশ জার্মানির নাগরিকেরা। সারা বিশ্বে যখন গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে, ঠিক তখনই জার্মানির বেশিরভাগ লোক স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবিকে সমর্থন করেছেন।
শুক্রবার 7 জুন আনাদুলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক জরিপে দেখা গেছে ফিলিস্তিনের বিপক্ষের চেয়ে পক্ষে অবস্থান নিয়েছেন বেশি মানুষ। এর মধ্যে 40% বাসিন্দা তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির দাবিকে সমর্থন করেছেন। অন্যদিকে 27% বাসিন্দা এ দাবির বিপক্ষে অবস্থান নিয়েছেন। এছাড়া 33% বাসিন্দা সিদ্ধান্তহীনতায় ভুগছেন। এর আগে গত 28 মে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ইউরোপের 3 দেশ। এই 3 দেশ হল নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড। ইউরোপের এমন স্বীকৃতিকে আরব নেতারা স্বাগত জানান। অন্যদিকে উচ্ছ্বাস প্রকাশ করছেন ফিলিস্তিনিরা। তবে এই পদক্ষেপের নিন্দা জানিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখায় ইসরায়েল। তারা ওই সব দেশ থেকে তাৎক্ষণিকভাবে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেয়। ওই সময় নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গরস্তোর এক সংবাদ সম্মেলনে জানান, দ্বিরাষ্ট্রীয় সমাধান ইসরায়েলের জন্যই ভালো। এ সময় তিনি বলেন, যদি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া হয় তবে মধ্যপ্রাচ্যে কখনোই শান্তি আসবে না। নরওয়ের ঘোষণার পরই আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস সংবাদ সম্মেলনে ওই সময়ই জানান তার দেশও শিগগির ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। তিনি বলেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেন ঘোষণা দিচ্ছে যে আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছি। এই দেশগুলো এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজনীয় জাতীয় পদক্ষেপ গ্রহণ করবে। এ সময় তিনি বলেন, আমি আত্মবিশ্বাসী যে অন্যান্য দেশও আমাদের পথ অনুসরণ করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তারপর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও সংবাদ সম্মেলনে জানান তার দেশের মন্ত্রিপরিষদ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই সানচেজ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে চেষ্টা করে যাচ্ছিলেন। এই 3 দেশের আনুষ্ঠানিক ঘোষণার পর ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাজ নরওয়ে, আয়ারল্যান্ড ও স্পেনের সিদ্ধান্তের বিরোধিতা করে আয়ারল্যান্ড ও নরওয়ে থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দেন। দর্শক, আজ শেষ করছি। ভালো থাকুন।